এককভাবে তার হাতে, এবং সংসদের যে ক্ষমতা 2/3 কর্তৃত্ব বলে আছে, যা আন্তর্জাতিকভাবেই গণতন্ত্র চর্চার একটা মানদণ্ড, তাকেও 3/4 নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ তৎকালীন সময়কার 4th সংশোধন পরবর্তী সংসদের ক্ষমতা যদি 3/4 সংসদ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সরকার অথবা নির্বাহী বিভাগের বিরুদ্ধে কোন ধরনের কোন ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ছিল না। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যখন এই দুঃসংবাদ দেশের গণতন্ত্রকে গ্রাস করেছিল, তখনও গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা করা না হলেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্বৈরাচারী শাসকরা বুঝতে পেরেছিল জনগণের কণ্ঠস্বরকে রোধ করতে চাইলে পরে, এবং বাকশাল গঠনের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাদের ধারণা হয়েছিল যে গণমাধ্যমকে গলা টিপে হত্যা না করতে পারলে 4th সংশোধনের এই 20 বাক্য থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না। এবং তারা 16 জুন, 25 জানুয়ারি থেকে 16 জুনের পরে এসে অবশেষে ফ্যাসিবাদ সারা পৃথিবীতেই ঐতিহাসিকভাবে যে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই গ্রহণ করেছিল। 4th সংশোধনী একদলীয় সরকারের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের ধারাবাহিকতাতে 16 জুন এসে তারা সংবাদপত্রের কণ্ঠস্বরকে হত্যা করল, রোধ করল। তৎকালীন প্রেক্ষাপটে গণমাধ্যমকে রাষ্ট্র এভাবে হত্যা করার যে ক্ষমতা, এটাই ছিল তখনকার সময়কার গণতন্ত্র এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ। 51 বছর পরে আমরা যখন সেই দিবসের সালতামামি নিয়ে কথা বলি, অথবা রাজনৈতিকভাবে যখন আমরা এটাকে যখন স্ক্যানিং করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি এখনকার সংকট আর তখনকার সংকট কিন্তু এক নয়। কিন্তু সংবাদপত্রের কালো দিবস, গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতা পেশার যে কালো পরিবেশ, এই সবই কিন্তু আজ একাকার হয়ে গিয়েছে। অতএব এখনকার সরকার, এখনকার রাষ্ট্র এবং এখনকার গণমাধ্যম, এখনকার সাংবাদিক জগৎ যখন কালো দিবস থেকে শিক্ষা নিতে চায়, তখন তাকে প্রশ্ন করতে হবে, রাষ্ট্র এই পরিমাণ নিয়ন্ত্রণ যদি নাও রাখে, তাহলেও এই পেশার কি সেই সম্মান, সেই মর্যাদা, সেই নিরাপত্তা, সেই পেশাগত স্বাধীনতা তা কি আছে? নাই, যা আপনারা বারবার বলেছেন। তখন কেবলই ছিল ছাপার অক্ষরের গণমাধ্যম। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ঘরে বসে বসেই তথ্য, তা সত্যই হোক আর বিকৃতই হোক, সে প্রতিনিয়ত উৎপাদন করছে। উৎপাদিত সেই সংবাদ, সত্য অথবা বিকৃত তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম রয়েছে। বিশ্বের প্রায় 100 কোটি সাবস্ক্রাইবাররা সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা তারা কিন্তু ব্রাউজিং করছে, ঘুরে বেড়াচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের শ্রদ্ধাভাজন একজন জাতীয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে একটা বিকৃত চিত্র সহ একটা বিকৃত তথ্য এবং সংবাদকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অতএব 50 বছর আগের সমস্যা, যা আমার বন্ধু মারুফ কামাল খান সোহেল বলেছেন, আমরা অবশ্যই আলাপ করব, কিন্তু কেবলমাত্রই সমস্যার আলাপের মধ্যে নিজেদেরকে আটকে রাখলে চলবে না। সমস্যার যে নতুন চেহারা ধারণ করেছে,
সেই নতুন চেহারাকেও আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে এবং তার সমাধানকে উদ্ভাবন করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের সাংবাদিকতার এরকম উদ্ভাবনী এবং সৃষ্টিশীল পেশার মানুষরা সম্মিলিতভাবে সমস্যাকেও যেমন আপনারা পোস্টমর্টেম করতে পারবেন, তেমনি সমস্যার সমাধানও আপনারা বের করতে পারবেন। পার্থক্য শুধু এইটুকুই, তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই কিন্তু এই কথা বলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি যখন ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে গণতন্ত্রের মঞ্চে জড়ো করছিলেন, প্রচলিত রাজনৈতিক জোট কাঠামো, ক্ষমতাসীনদের স্বাধীনতার পক্ষে বিপক্ষের সাজানো কৃত্রিম বয়ান এবং মেরুকরণকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বৃহত্তর মঞ্চ তৈরি করেছিলেন। ধর্ম অথবা অন্য কোনো উত্তেজনা দিয়ে বিভক্তি করার যে রাজনীতি, তার বিপরীতে কেবলমাত্র গণতন্ত্রকে যখন তিনি মানদণ্ডে রূপান্তরিত করেছিলেন, তখনও কিন্তু তিনি বলেছেন এই বিজয়ের পরে আমরা যদি বিজয়ের আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে চাই তাহলে এই পুরনো রাষ্ট্র কাঠামো দিয়ে হবে না, এবং অবশ্যই তা আমাদেরকে মেরামত করতে হবে। আমরা অনেকের কাছ থেকে মৃদু সমালোচনা শুনেছি, উৎখাত করার আগে কেন আবার এইসব তাত্ত্বিক আলাপ কেন করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র নেতা তারেক রহমান, যিনি ফ্যাসিবাদের নাভিশ্বাসের উপরে দাঁড়িয়ে একদিকে যেমন গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রামের কথা বলেছেন, একই সঙ্গে বিজয়োত্তর বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে দেয়া যায় সে ব্যাপারেও কিন্তু 31 দফার প্রতিশ্রুতি তিনি ঘোষণা করেছেন। নির্বাচনের প্রতিশ্রুতিতে তা আবার নতুন করে প্রতিফলিত হয়েছে। ক্ষমতায় আসার পরে তার প্রত্যেকটি এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি জনসেবামূলক পদক্ষেপগুলির কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি আমাদের ছিল, আমাদের সরকার কিন্তু ইতিমধ্যেই সে ব্যাপারে তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলছে। ইতিমধ্যেই আমরা প্রায় সকল অংশীদারদের সঙ্গে মত বিনিময় করেছি। মালিক পক্ষ, সাংবাদিক পক্ষ, সম্পাদক পক্ষ, টেলিভিশন পক্ষ, অনলাইন পক্ষ, পোর্টাল পক্ষ, এখন নানান রকম পক্ষ গণমাধ্যমে আছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। সরকার যতই গণতান্ত্রিক অথবা আপনাদের স্বাধীনতাকে নিশ্চিত করুক, মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? শুধু ইউনিয়ন? রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে দেখবে? এটিকে একটি নির্বাচিত কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব হতে পারে? পারে না। অতএব রাষ্ট্রকে অবশ্যই সেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকতে হবে, যেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকলে পরে একজন সাংবাদিকের যেমন পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত মর্যাদাকেও নিশ্চিত করতে হবে। আমাদের সরকার এই সম্মিলিত দায়িত্ব পালন করতে চায় এবং সবগুলিকেই সলিউশনের একটা প্যাকেজের মধ্যে আমরা আনতে চাই। গতকালকে এডিটর্স কাউন্সিলের একটা মিটিং এ আমরা আনন্দিত হয়েছি, সকলে একমত পোষণ করেছেন। তার আগে এডিটর্স কাউন্সিলের আর একটা অংশ সঙ্গে আমরা কথা বলেছি, তারাও একই রকম ঐক্যমত পোষণ করেছেন। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের কথা বলেছি, তারাও একমত পোষণ করেছেন। বিএফইউজের সঙ্গে আমরা শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করব, প্রেস ক্লাবের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করব। টেলিভিশন হেড অফ নিউজদের অ্যাসোসিয়েশন তারা কালকে দেখা করেছেন। আমরা ধীরে ধীরে পুরো বিষয়টাকে গুছিয়ে নিয়ে আসছি। আগামী 18 তারিখে আমরা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের খসড়া প্রণয়ন করার জন্য মত বিনিময় করতে বসব। আশা করি খুব দ্রুতই আমরা আমাদের
এই গণমাধ্যমের পুরো বিষয়টিকে একটিমাত্র সমাধানের পয়েন্টে নিয়ে আসতে পারব। আমি খুবই সৌভাগ্যবান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আপনাদের সকলের সহযোগিতার কারণেই এই মুহূর্ত পর্যন্ত পথ চলতে পারছি। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই এ বিষয়ে অত্যন্ত দৃঢ়চিত্ত এবং তিনি প্রতিনিয়তই তদারকি করছেন এই কাজ আমাকে ডেকে ডেকে। আমাদের নেতা মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা সকলেই এ বিষয়ে অনেক বেশি সংবেদনশীল। আমি আশা করি, বিশ্বাস করি এই কালো দিবস আমাদের আলোচনার একটা পরিবেশ যেমন তৈরি করেছে, তেমনি প্রকৃত অর্থেই সমস্যাকে চিহ্নিত করে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার জন্য কিন্তু একটা সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটা কেবলই প্রচলিত অর্থের ইতিহাস চর্চার বিরোধিতার সংস্কৃতি নয়, এটি অবশ্যই চলমান সংকটের সমাধানের একটি উদ্ভাবনী আলোচনাও বটে। আমি আমার কথা আজকে আর খুব একটা বাড়াবো না। প্রবন্ধ লিখেছেন এবং পাঠ করেছেন বিএফইউজের মহাসচিব, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার স্নেহধন্য ছোট ভাই কাদের গনি চৌধুরী, আমাদের দীর্ঘদিনের সংগ্রামের অনেক পরীক্ষিত একজন নেতা। এত তথ্যবহুল আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই সংগ্রহ রাখার মতো জিনিস। কেননা যখনই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয়, গণমাধ্যম নিয়ে কথা বলতে হয়, তখন অতীতের এই তিক্ত অভিজ্ঞতাগুলিকে আমাদের সামনে থাকা উচিত। এমনকি আমরাও যখন নতুন কোনো পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোনো স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে। আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করব যে গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীর উপরে ছেড়ে না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম থাকা দরকার, তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীকে গাইড করার জন্য। কারণ এটা কিন্তু কোনো উন্নয়নের মন্ত্রণালয় নয় যে কত বাজেট পেলাম আর সেই বাজেট সঠিকভাবে খরচ করলাম কিনা। এটা কিন্তু বেশিরভাগটাই, পুরোটাই নীতি সংশ্লিষ্ট একটা মন্ত্রণালয়, যেই নীতি গণমাধ্যমকে একটা দায়িত্বশীল জায়গায় নিয়ে দাঁড় করবে। গণমাধ্যমকে যদি সেই নীতি দায়িত্বশীল জায়গায় নিতে পারে, তাহলে রাষ্ট্র এবং ক্ষমতা সবসময় প্রশ্নের মুখোমুখি থাকবে। রাষ্ট্র এবং ক্ষমতা যদি সবসময় প্রশ্নের মুখে থাকে, তাহলে সে ভুল করতে পারবে না। সে যদি সঠিক পথে থাকে, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুফল পাবে কে? দেশ পাবে। তাহলে গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না। গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য। অতএব এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় বা মন্ত্রী অতি ক্ষুদ্র একটি অংশীদার। এবং অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে এবং নিয়মিত যাতে পাওয়া যায়, সেই ব্যাপারে মাননীয় প্রধান অতিথিকে, আজকের প্রধান অতিথিকে, মাননীয় মহাসচিবকে, আমার শ্রদ্ধাভাজন নেতাকে অনুরোধ করব অনতি বিলম্বে তিনিও যেন এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আমি আজকে আর কথা বাড়াবো না। এবারের 16 জুন এবং কালো দিবস নিয়ে যত কথা হয়েছে, প্রতিটি কথাই আলোচনার মধ্য দিয়ে আমাদের যে এই মুহূর্তের চলমান যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার অনেক বেশি পরিষ্কার করেছে আমার পথ চলা। আমি গণমাধ্যমের বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব যে নিয়মিত যে গণমাধ্যম অথবা মূলধারার যে গণমাধ্যম অথবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্যে যে গণমাধ্যম, এর বাইরেও এখনকার পৃথিবীতে সিটিজেন জার্নালিজম এমন ভাবে তৈরি হয়েছে যাকে আমরা অস্বীকারও করতে পারবো না, আর যাকে চাইলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই বাস্তবতা সম্পর্কে
বিভিন্ন সময় আমরা বিবাদ গাই বটে, এই বাস্তবতা নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের অস্বস্তি প্রকাশ করি বটে, কিন্তু খুব কম লোকই পাওয়া গিয়েছে এই বাস্তবতাকে কাঠামোবদ্ধ করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, গত কিছুদিন আগেও অস্ট্রেলিয়াতেও আইন পাশ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, সম্ভবত গত কাল পরশু ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যেই এ ব্যাপারে খসড়া আইন করেছে। ফলে এই মুহূর্তে প্রিন্ট মিডিয়া, টেরিস্টোরিয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং আপনার স্যাটেলাইট মিডিয়া, ওয়েব পেজ, পোর্টাল, নানান রকম মাধ্যমের মধ্যে কিন্তু আমরা জড়িত হয়ে গেছি। ইন্টারনেটের আগের পৃথিবী আর ইন্টারনেটের পরের পৃথিবীর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য। এর মধ্যে এক নতুন চরিত্র সভ্যতার সামনে এসে হাজির হয়েছে, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গণমাধ্যমের লোক হিসাবে, নীতি নির্ধারক হিসাবে, কর্মী হিসাবে এবং সাংবাদিক হিসাবে আপনারা নিশ্চয়ই যখন কথা বলবেন, চিন্তা করবেন এবং সমাধান বের করবেন, সবটাই কিন্তু মাথায় রাখতে হবে। আমি শেষ কথা শুধু এটুকু বলতে চাই, যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা, কর্মচারী, নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। একই সঙ্গে সব শিল্প প্রতিষ্ঠানই লাভের জন্য নয়। সভ্যতার এই পর্বে কিছু শিল্প প্রতিষ্ঠান থাকতেই পারে যা জনকল্যাণের জন্য। আমরা মনে করি গণমাধ্যম জগতে যে সমস্ত শিল্প উদ্যোক্তারা সৎভাবে যেন এগিয়ে আসতে পারেন, তাদের জন্য রাষ্ট্র অন্যান্য মুনাফা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে যেভাবে দেখে, আমাদের সরকার নিশ্চয়ই এই ধরনের শিল্প উদ্যোক্তাদেরকে সেই দৃষ্টিতে দেখবে না। আপনারা জানেন, উদ্ভাবনী শিল্প পৃথিবীতে যেখানে যেখানে আছে সেখানেই সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তা চলে না। সৃষ্টিশীলতা এবং প্রতিভা চর্চা যারাই করেন, তাদের কোনো না কোনো ভাবে রাষ্ট্র এবং সমাজের পৃষ্ঠপোষকতা দরকার হয়। কারণ এই ধরনের প্রতিভাকে পৃষ্ঠপোষকতা না দিলে সভ্যতা নতুন পথ খুঁজে পায় না। গণমাধ্যম জগৎ সেরকম একটা জগৎ। অতএব একদিকে যেমন শিল্পের সমস্ত আইন কানুন বাস্তবায়িত হচ্ছে কিনা রাষ্ট্র তা দেখবে, অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি, সেটাও আমাদের চিন্তার মধ্যে আছে। ইনশাল্লাহ যদি সবকিছুকে ঠিক মতো দাঁড় করতে পারি এবং সঠিকভাবে সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়াসি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফেসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। সেই আশা ব্যক্ত করে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য, বিশেষ করে মাননীয় প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।